শেখ মিন শুনে অহমিকা শেখ চিন্তিত হয়ে বসে আছে। বারবার মেইন দরজার দিকে তাকাচ্ছেন তিনি। আয়াত এখনো ফিরেনি। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, থামার যেন নামও নেই। অহমিকা ফোন বের করলেন, অনুভবের নম্বর বের করলেন। কল দেওয়ার আগে কলিং বেল বেজে উঠে। অহমিকা সোফা থেকে উঠে দরজা খুলে দেয়। দেখতে পাই অনুভব কাকে ভেজা অবস্থায় জবুথবু হয়ে দাঁড়িয়ে আছে, মাথার কাছে ব্যান্ডেজ দেওয়া। অহমিকা শেখ ছেলের মাথায় হাত দিয়ে বলতে লাগলেন, কি হয়েছে তোর অনুভব? মাথায় লাগলো কি করে? অনুভব মাথায় হাত দিয়ে বলল, সেরকম কিছু না, বাইরে প্রচুর বৃষ্টি তো, গাড়ি স্লিপ খেয়ে পড়েছিল। তোমায় এমন লাগছে কেন? ঈশা ঠিক আছে? আর আয়াত কি ফিরেছে? অহমিকা শেখ চমকায়। তিনি উদ্গ্রীব হয়ে বললেন, আয়াত কই? আয়াত তো এখনো ফেরেনি। আর একা ফিরবে মানে? প্রতিদিন তো তুই নিয়ে আসিস, আবার রেখে আসিস। আয়াত ফিরেনি দেখে কথাটা শুনে অনুভবের ভিতরটা যেন কেঁপে ওঠে। মেয়েটা এখনো ফিরেনি, এক্সাম তো অনেক আগেই শেষ হয়েছে। তাহলে গেল কই? বাইরে যে পরিমাণ বৃষ্টি আটকে আছে, নিশ্চয় অনুভব আর দাঁড়ালো না। এই ঝুম বৃষ্টির মাঝে অনুভব আবার বেরিয়ে পড়ে। বাইকের স্পিড বাড়িয়ে আয়াতকে খুঁজতে থাকে শহরের অলিতে গলিতে, কিন্তু কোথাও আয়াতকে পায় না। অনুভব ভার্সিটির দিকে যায়। বাইক দাঁড় করিয়ে গেটের দারোয়ানের কাছে যায়। অনুভব ফোন বের করে আয়াতের একটা ছবি বের করে বলে, চাচা, এই মেয়েকে দেখেছেন? এই ভার্সিটিতে পড়ে, আজ এক্সাম ছিল। দারোয়ান ছবিটা মনোযোগ দিয়ে দেখলো, তারপর অনুভবের দিকে তাকিয়ে বলে, ভার্সিটি তো অনেক ছাত্রছাত্রী পড়ে বাবা, কয়েকজনের মুখ চিনে রাখমু। তো এক্সাম তো অনেক আগেই শেষ হইয়া গেছে, সকলে বাহির হইয়া গেছে। অনুভব একটু তাড়া করে বলে, আমি ভেতরে গিয়ে খুঁজে দেখতে চাই, আমায় যেতে দিন ভেতরে। ও ভার্সিটি ছেড়ে যাবেই বা কোথায়? দারোয়ান অনুভবের কথা একটু রসিয়ে বলল, দেখ, হয়তো কোনো ফলাফলের লগে গেছে কোথাও। তোমার উপর যে বৃষ্টি, আছে কোনো হোটেল? দারোয়ানের কথা শেষ হতেই কোনো পূর্বাভাস না দিয়েই অনুভব তার সমস্ত শক্তি দিয়ে ঘুষি মারে দারোয়ানের নাক বরাবর। মুহূর্তেই নাক দিয়ে গলগল করে রক্ত ঝরতে থাকে। ছিটকে পড়ে যায় দারোয়ান। বৃষ্টির পানির সঙ্গে মিশে মিশে রক্তটাও যেন ধুয়ে যাচ্ছে, কিন্তু অনুভবের রাগ কিছুতেই ধুয়ে যাচ্ছে না। ভেজা শার্টের কলার টেনে দারোয়ানকে টেনে তোলে সে। চোখ জ্বলছে আগুনে। রক্ত চক্ষু নিয়ে তাকায় তার দিকে, যেন এক মুহূর্তেই সব শেষ করে দেবে। দাঁতে দাঁত পিষে বলে, ইউ রাস্কাল! কি বললি তুই? কি বললি? আর একবার বল শুধু, এখানেই তোকে মেরে পুঁতে ফেলবো। সাহসের তো অভাব নেই দেখছি। আমার বউ নিয়ে বাজে মন্তব্য করিস? হ্যাঁ, আমার বউ নিয়ে? কাদা মাটি দিয়ে মাখো মাখো অবস্থা যেন। বাইরের হুলস্থুল দেখে প্রিন্সিপাল আর কিছু টিচার দ্রুত নিচে নেমে আসেন। দারোয়ানকে রক্তাক্ত দেখে এগিয়ে যান তিনি। অনুভবকে দেখেই চমকে ওঠেন তিনি। প্রিন্সিপাল স্যার ও মুজাহিদ স্যার অনুভবকে ভালো করেই চিনে। অনুভব এমন কেন করলো সেটা জানতেই তিনি অনুভবের দিকে এগিয়ে বলবে, তার আগেই অনুভব রাশভারী কণ্ঠে চিল্লিয়ে বলল, কেমন লোককে এমন দায়িত্বশীল কাজে দেন আঙ্কেল, যে কিনা এই ভার্সিটির স্টুডেন্টকে নিয়ে বাজে মন্তব্য করে, তাও আবার আমার ওয়াইফকে? এই অনুভব শেখের ওয়াইফকে নিয়ে বাজে মন্তব্য করার সাহস কই থেকে পেল? অনুভবের চিৎকারে বাইরের পরিবেশ যেন থমথমে হয়ে যায়। কেউ কিছু বলার সাহসটুকু পাচ্ছে না। প্রিন্সিপাল স্যার সবটা শুনে নিলেন। তিনি অনুভবকে বললেন শাস্তির কথা। অনুভব তার হাতের ওয়াটারপ্রুফ ঘড়িটার দিকে তাকায়, তারপর প্রিন্সিপাল স্যারের দিকে তাকিয়ে বলে, আমার সময় কম, আমায় এক্ষুনি যেতে হবে। এই বলে মুহূর্তের ভিতর হাওয়া হয়ে যায় সে। প্রিন্সিপাল স্যার দারোয়ানের দিকে হুঙ্কার ছেড়ে বলেন, সাহস কম না, আমার ভার্সিটি স্টুডেন্ট নিয়ে নোংরা কথা বলিস? এই মুহূর্তে থেকে তোকে চাকরি থেকে বরখাস্ত করা হলো, আর যেন এই ভার্সিটির আশেপাশেও না দেখি। দারোয়ান প্রিন্সিপালের পা ধরে আকুতি করে বলে, আমায় মাফ কইরা দেন স্যার, আমি আর এই ভুল জীবনও করবো না। আমার চাকরি গেলে পরিবার নিয়ে পথে নামতে হবে। আমার 2টা মেয়ে আছে স্যার, দয়া করুন। তুই জানিস তুই কার বউকে নিয়ে বাজে মন্তব্য করছিস? ও শুধু অনুভব শেখ নয়, ওর আরও। প্রিন্সিপাল স্যারকে আর কিছু বলতে না দিয়ে মুজাহিদ স্যার বললেন, চলুন স্যার ভিতরে। অনুভবকে নিয়ে কথা সেখানেই সমাপ্তি ঘটে। অনুভব গাড়ি নিয়ে হয়রান প্রায়। আয়াতকে সে এখনো পায়নি। মাথাটা ফেটে যাচ্ছে মনে হয়। আকাশের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলে ওঠে, আয়াত জান, তুই কই? অনুভব উঠে দাঁড়িয়ে আবার ভার্সিটির রাস্তার দিকে যায়। আয়াত হয়তো সেখানেই আছে কোথাও। আয়াত বাইরে তাকিয়ে দেখছে
বৃষ্টি কিছুটা কমে এসেছে, মানুষজন বাইরে চলে গিয়েছে, মানুষের আনাগোনা কমে গিয়েছে। তার অনেক অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে কেউ তাকে শকুনি দৃষ্টিতে দেখছে। পুরো শরীর কেঁপে উঠছে তার। আয়াত এক পা বাড়াতেই তার হাত কেউ টেনে ধরে যেন। আয়াত ভয়ে পেছনে তাকায়, দেখতে পায় মাঝ বয়সী একটা লোক তার দিকে লোভাতুর চোখে তাকিয়ে আছে। আয়াতের গলা শুকিয়ে যায়। লোকটি আয়াতকে দেখে বলল, কই যাইবা মামনি, আমি পৌঁছাইয়া দিতেছি। আয়াত ঝটকা মেরে হাত ছাড়িয়ে প্রাণপণ ছুটে দৌড় দেয়। বৃষ্টির পানিতে পিচ্ছিল রাস্তা দিয়ে আয়াত ছুটছে যেন। তার পিছনে রয়েছে লোকটি। দৌড়াতে দৌড়াতে হঠাৎ আয়াত পা পিছলে সেখানে উল্টে পড়ে যায়। লোকটি তার খুব নিকটে চলে এসেছে প্রায়। আয়াত বহু কষ্টে উঠে দাঁড়ায়, গায়ে তার কাদামাটি লেগে গিয়েছে। আয়াত সামনে তাকিয়ে অতি পরিচিত মুখটা দেখতে পায়। তার সবচেয়ে আশ্রয়স্থল, তার ভরসার জায়গা। আয়াত কোনো দিক না তাকিয়ে খুঁড়াতে খুঁড়াতে এসে অনুভবকে দুহাতে জড়িয়ে ধরে। বিবাহময় সম্পর্ক যতই জটিলতা নিয়ে আসে না কেন, এই পবিত্র বন্ধনে কখনো ভালোবাসার অভাব হয় না। আমরা চাইলে এই পবিত্র বন্ধনকে বিচ্ছিন্ন করতে পারি না। আমাদের বাজে অভ্যাস বদলাতে পারি, অনুভূতিও পরিবর্তন হতে পারে, কিন্তু আসক্তি কখনো বদলায় না। আসক্তি আমার অন্তর থেকে আসে, আর সে আসক্তির মাধ্যমে আমরা আমাদের প্রিয় মানুষকে প্রতি মুহূর্তে অনুভব করি। আয়াত অনুভবের সম্পর্ক প্রথমে ছিল মাঝিবিহীন নৌকার মতো অনিশ্চিত, কিন্তু এখন তার রূপ নিয়েছে এক গভীর ভালোবাসার বন্ধনে, যা এখন এক অনন্ত ভালোবাসার ঋতুতে পরিণত হয়েছে। এই ভালোবাসার মৌসুমে কোনো বিচ্ছেদ নেই, সম্পর্ক হয়ে উঠেছে সম্পূর্ণ ভালোবাসাময়, অটুট এবং চিরস্থায়ী। আয়াত যখনই অনুভবকে দেখতে পায়, কোনো কিছু না ভেবেই দুহাতে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। ছিল না তার দিক দিশা, শুধু ভরসার স্থল ছাড়া। চোখে তার পানি, মাথার চুল এলোমেলো ভাবে গালে মুখে লেপটে আছে, পুরো জামা কাপড়ে কাদামাটি লেগে মাখা মাখা অবস্থা। আয়াত যেন অনুভবের বুকের মাঝেই তার সবচেয়ে বড় আশ্রয়স্থল খুঁজে পায়। অনুভব আয়াতকে পেয়েও যেন প্রাণ ফিরে পায়। আয়াত খুব জোরে নিজের সাথে মিশিয়ে নেয়। তখনও ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আয়াতকে এমন ভাবে ধরেছে যেন ছেড়ে দিলেই আবার উড়ে যাবে। আয়াত অনুভবের বুকের মাঝেই ফুপিয়ে ওঠে। উন্মাদের মতো অনুভব আয়াতের মুখ তুলে অজস্র ক্ষুদ্র ক্ষুদ্র চুমু দিয়ে স্লো ভয়েসে বলে, আয়াত, কি হয়েছে? ভয় পেয়েছিস জান? টাকা টাকা আমার দিকে বল, কে কি বলেছে? আয়াত নির্বাক যেন, ভয়ে তার গলা দিয়ে কথা বের হচ্ছে না, আটকে যাচ্ছে যেন কথাগুলো। আয়াত ফুপিয়ে ফুপিয়ে অস্পষ্ট স্বরে বলে, ওই লোকটা আমায়। অনুভব চারদিকে জোহরি চোখে নজর বুলিয়ে নেয়। চারপাশে সেরকম কারো অস্তিত্ব নেই। নিস্তব্ধতা তাকে নিশ্চিত করে তোলে এই মুহূর্তে তারা একা। সে ধীরে ধীরে আয়াতের কাছে গিয়ে তার কপালে নিজের কপাল ঠেকিয়ে নরম কণ্ঠে বলে, রিল্যাক্স পাখি, কেউ নেই এখানে। তুই ভয় পেয়েছিস? কই ছিলি তুই? আমি তোকে না পেয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু আয়াত যেন থামতেই চাইছে না। ভয়ে তার সমস্ত শরীর কাঁপছে, চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে, আর কণ্ঠে বিষণ্ণ কাঁপুনি। ওই লোকটা আমার হাত ধরেছিল, আমার পিছে পিছে এসেছিল। সে ফিসফিস করে কাঁদতে কাঁদতে বলে, আপনি আগে কেন আসেননি? আমি ভয় পেয়েছিলাম খুব। অনেক লোকের মাঝে ওই লোকটা কিভাবে তাকিয়েছিল। আমি আমি হঠাৎ কণ্ঠস্বর আরো ভেঙে আসে, আপনি আসেননি আগে। আপনি আমার মোটেও পছন্দ করেন না, তাই না? তাই তো আসেননি। আয়াতের কণ্ঠে অভিমান ঝরে পড়ে। অনুভব এক মুহূর্ত চুপ করে থেকে তার কানে কানে ফিসফিস করে বলে, ঠিকই বলেছিস, আই ডোন্ট লাইক ইউ, কিন্তু আমি এই কাক ভেজা হয়ে তোর কাছে আসলাম কেন? তারপর অনুভব আরেকটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়। আয়াতের নিঃশ্বাস যেন আছড়ে পড়ছে অনুভবের বুকে। অনুভব আয়াতের মুখটা দুহাতে ধরে তোলে। তুই পৃথিবীর যেখানে যেই অবস্থাতেই থাক না কেন, এই অনুভব তোকে সেখান থেকে খুঁজে নেবে। আমি আছি তোর প্রতিটি নিঃশ্বাসে। অনুভবের আমি আছি কথাটাই যেন আয়াত থেমে যায়। আয়াত যেন অনুভবের কথাই ভরসার জায়গা পায়। হুঁশ ফিরতেই অনুভবের দিকে তাকায়। কাক ভেজা অনুভব নিঃশব্দে দাঁড়িয়ে আছে। তার সামনে মাথার চুল বেয়ে পানি টপটপ করে ঝরে পড়ছে। ভেজা জামা কাপড় তার গা জুড়ে লেপ্টে আছে। আয়াত হঠাৎ চট করে একটু দূরে সরে যায়। অনুভব আয়াতের দিকে তাকায়। বৃষ্টিতে ভিজে আয়াতের জামা শরীরে লেপ্টে শরীরের ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। অনুভব গায়ের ব্লেজার খুলে আয়াতের কাছে টেনে পরিয়ে দেয়।
আয়াতের চোখ দুটো লাল হয়ে গেছে। অনুভব হাতের উল্টো পিঠে আয়াতের কপালে হাত রাখে। আয়াতের শরীরের তাপমাত্রা বেড়ে গিয়েছে। অনুভব ফোঁস করে একটা নিঃশ্বাস নেয়। আয়াত হাত টেনে ধরতেই আয়াত ব্যথায় কুকিয়ে উঠে। অনুভব আয়াতের হাতটা ভালো করে পরখ করে। লালচে বর্ণ হয়ে গিয়েছে। আয়াত ভুল করেনি, কেউ তার হাত টেনে ধরেছে। অনুভব চোখ দুটো বন্ধ করে নেয়। তারপর আয়াতের কাঁধ ধরে এগিয়ে যায় বাইকের কাছে। অনুভব বাইকে উঠে আয়াতকে বলল, আমায় শক্ত করে ধরে বস। আয়াত কোনো দ্বিরুক্তি করল না, অনুভবকে শক্ত করে ধরে বসে। অনুভব শেখ মেনশনে বাইক দাঁড় করিয়ে আয়াতকে নিয়ে ভিতরে চলে যায়। ড্রয়িং রুমে অহমিকা শেখ তখনও বসেছিলেন। আয়াতকে দেখে তিনি এগিয়ে গেলেন। আয়াতের চোখ মুখ কেমন লাগছে যেন, কাদামাটি লাগানো শরীরে। তিনি অনুভবকে বললেন, আয়াতকে অস্বাভাবিক লাগছে, তুই ওকে উপরে নিয়ে যা, আমি খাবার আনছি। অনুভব বলে আয়াতকে নিয়ে উপরে যায়। তবে আর আজ আয়াতের রুমে নিয়ে গেল না, তারই রুমে নিয়ে গেল। আয়াতের কোনো খেয়াল নেই। আস্তে আস্তে শরীর যেন তার আগুনের মতো গরম লাগছে। অনুভব সোজা আয়াতকে নিয়ে ওয়াশরুমে চলে যায়। অনুভব তার গায়ের শার্ট খুলে ফেলে। আয়াত তা দেখে বলে উঠে, কি করেছি? অনুভব ধীরে বলে, তারপরে শাওয়ার অন করে দেয়। ঠান্ডা পানির ধারা আয়াতের গায়ে পড়তেই সে কেঁপে ওঠে, যেন বরফের ধারায় শরীর জমে যাচ্ছে। তার চোখে মুখে আতঙ্ক আর লজ্জার ছায়া। অনুভব এগিয়ে এসে আয়াতের হাত টেনে নেয়। যেখানে সে অমানুষটা স্পর্শ করেছিল সেখানে বারবার জল ঢেলে মুছে দেয় সে। আয়াত কেঁপে ওঠে, ব্যথায় তার মুখ কুঁচকে যায়। কিন্তু অনুভব থামে না। খুব সাবধানে কিন্তু অদ্ভুত এক ধীরতায় সে আয়াতের পুরো শরীর পানি দিয়ে ধুয়ে দিতে থাকে, যেন তার গা থেকে সে অপরিচিত স্পর্শের সমস্ত ছায়া মুছে ফেলতে চায়। আয়াত নিঃশব্দে সিটিয়ে আসে, কাঁপতে থাকে সারা শরীর। ঠান্ডায়, আতঙ্কে, লজ্জায় সব মিলে হিম হয়ে যাচ্ছে সে। মাথা নিচু করে নেয় আয়াত, দু হাত বুকের কাছে টেনে নিজেকে ঢাকার চেষ্টা করে। অনুভব থেমে যায় এক মুহূর্ত, গভীর ভাবে তাকিয়ে বলে, আমার সামনে তোকে নিজেকে ঢাকার প্রয়োজন নেই আয়াত। আমি কোনো পরপুরুষ নই। তোর উপর যদি কারো অধিকার থাকে সেটা শুধুই আমার। অনুভবের কথায় আয়াতের দু কান দিয়ে গরম ধোঁয়া বের হয়ে যায়। লজ্জায় যেন রক্তিম হয়ে গিয়েছে আয়াতের ফর্সা গাল। অনুভব আর দাঁড়ালো না, ভেজা পায়ে বের হয়ে যায়। আয়াত ওয়াশরুমে দাঁড়িয়ে আছে, শরীর তার থরথর করে কাঁপছে। খেয়াল করলো তার কোনো কাপড় নেই এখানে। আয়াত চিন্তায় পড়ে গেল, এখন কি হবে? সে বের হবে কিভাবে? আয়াত দ্বিধায় পড়ে গেল। ওয়াশরুমের দরজা খুলে আয়াত মাথা বের করে আশেপাশে তাকায়। দেখতে পায় অনুভব তার দিকে এগিয়ে আসছে, পরনে তার টাওয়াল পেঁচানো। আয়াত বিড়বিড় করে বলে, এই লোকের কি জামা কাপড় নেই? এভাবে টাওয়াল পেঁচিয়ে আছে কেন? অনুভব একটা সাদা শার্ট আর ট্রাউজার এগিয়ে দেয়। আয়াত কাপড়গুলো নিয়ে হতভম্ব চোখে তাকায়। এগুলো সে পরবে কিভাবে? এই লোকের মাথা খারাপ নাকি? আয়াত কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এসব কিভাবে পরবো? অনুভব আয়াতের কথাই বলল, আপাতত পরে নেই, পরে সব এই রুমে শিফট করা হবে। এই বলে অনুভব সেখান থেকে প্রস্থান করে। আয়াত সেখানেই থমকে দাঁড়িয়ে গেল। হঠাৎ খেয়াল করলো তার শরীরের তাপমাত্রা যেন বেড়ে গেছে। আর দেরি না করে তাড়াতাড়ি করে কাপড় চেঞ্জ করে নিল। অনুভবের একটা শার্ট আর ট্রাউজার পরে আয়াত যেন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। শার্টের হাতা বড়, ট্রাউজারও ঢিলা ও লম্বা। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে অনুভব খাবারের প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আয়াত গুটিসুটি মেরে বিছানায় গিয়ে বসে পড়ে। অনুভব তাকে এক নজর দেখে ঠোঁট চেপে হেসে ফেলে। তারপর খাবারের প্লেটটা টেবিলে রেখে দেয়। এরপর সে আয়াতের সামনে ঝুঁকে পড়ে। তার শার্টের হাতা আর ট্রাউজারটা যতটা পারা যায় গুছিয়ে ফোল্ড করে নেয়। আয়াত একটু হকচকিয়ে ওঠে, তবে কিছু বলে না। অনুভব আবার খাবারের প্লেট নিয়ে তার সামনে এসে বসে। নরম কণ্ঠে বলে, আমি খাইয়ে দিচ্ছি, খাবার খেয়ে শুয়ে পড়। আয়াত যেন দিনকে দিন নতুন এক অনুভবকে আবিষ্কার করে। তার যেন চিনতেই কষ্ট হয় এই অনুভবকে। একটা সময় তাকে দেখলেই ধমকাধমকি করতো, মারতো। সেই অনুভবের মাঝে এত পরিবর্তন যেন আয়াতের অবিশ্বাস্য করার বিষয়। আয়াত যেন নিজেই নিজেকে বিশ্বাস করতে পারে না। অনুভব ভাত মাখিয়ে এক লোকমা আয়াতের মুখের সামনে ধরে, ইশারা করে খাওয়ার জন্য। আয়াত চুপচাপ অনুভবের দিকে খাবার মুখে নেয়।
কয়েক লোকমা ভাত খেয়ে আর খাবে না জানায়। অনুভব আর জোর করে না। আয়াত অনুভবের দিকে তাকিয়ে বলে, আমি আমার রুমে যাব, আমায় একটু আমার রুমে রেখে আসুন। অনুভব আয়াতের কথার প্রেক্ষিতে অধিকারে সুরে বলল, এখন থেকে এটা তোরও ঘর। আজ থেকে তুই এই ঘরের বন্দিনী। এই ঘর আর এই ঘরের মানুষ দুটোই তোর মালিকানায়। ভুলেও ওই ঘরের কথা মনে আনবি না। অনুভবের কথায় আয়াত বড় বড় চোখে তাকায়, কিন্তু এই মুহূর্তে তর্কে যাওয়ার কোনোটাই ইচ্ছা করলো না তার, তাই চুপচাপ শুয়ে পড়ল। আয়াতকে শুয়ে দিয়ে প্লেট গ্লাস নিয়ে অনুভব নিচে নেমে আসে। ফারহা বাসে এসে রুমে শুয়ে পড়েছে। ইদানিং তার শরীর মন কিছুই ভালো যাচ্ছে না। দুপুরে এসেও খায়নি সে। ভার্সিটি গেলে সবার সাথে হাসি খুশি থাকলেও বাসে এসে তার কোনো কাজে মন বসে না, খেতে ইচ্ছা করে না। অনিমা বিষয়টা লক্ষ্য করেছিল। আহানের সাথে এই বিষয়ে কথা বলেছিল, ভেবেছিল ডক্টরের নিকট নিয়ে যাবে। অনিমা খাবার নিয়ে ফারহার রুমে আসে। ফারহা শুয়ে আছে দেখে তিনি ফারহার মাথায় হাত বুলিয়ে ডাক দেয়। ফারহা পিট পিট চোখে তাকায় তার দিকে। শাশুড়ি মাকে দেখে সে আস্তে উঠে বসে বিছানায়। অনিমা ফারহাকে দেখে বলল, কি হয়েছে তোর? কদিন থেকেই দেখছি খাচ্ছিস না ঠিক মতো। এভাবে না খেলে দুর্বল হয়ে পড়বি তো। আয়, আমি খাইয়ে দিচ্ছি। ফারহা নাক মুখ কুচকে বলল, আমার খেতে মন চায় না মা, তুমি এসব নিয়ে যাও। অনিমা ছাড়ল না, বরং রাগ দেখিয়ে বলল, অল্প করে হলেও খেয়ে নে মা, দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছিস। ফারহা এবার না করতে পারল না। সেই মানুষটাকে কখনোই কষ্ট দিতে চায় না, শাশুড়ি মায়ের থেকে বেশি কিছু। এই বাড়ির মানুষগুলো তাকে অনেক ভালোবাসে। পৃথিবীটাতে এমনও ভালো মানুষ আছে যারা কিনা বিনা স্বার্থে ভালোবাসে। তার মামি তো খাইয়ে তো দূর, শরীর না চললেও তাকে নিয়ে সব করিয়ে নিত। একটু ইচ্ছুতেই খাবার বন্ধ করে দিত। সেখানে এই মানুষগুলো প্রথম দিকে না চিনেও তাকে কতটা আপন করে নিয়েছিল। ফারহার চোখ চিকচিক করে ওঠে। অনিমা ফারহাকে খাইয়ে দিয়ে বলে, একটু কিছুই চোখে আপনি আসে কেন? এভাবে কাঁদতে নেই মা। ফারহা খেতে খেতে বলে, তুমি অনেক ভালো মা, আমার নিজের মা তো আমায় পৃথিবীর আলো দেখিয়ে আমায় একলা রেখে গেছে, কিন্তু তুমি আমার মা যে কিনা বিনা স্বার্থে ভালোবাসে। অনিমা হাসতে হাসতে বলে, পাগলি মেয়ে, তাড়াতাড়ি খেয়ে নে। আর কয়েক লোকমা খেয়ে আর খেতে পারে না যেন। গা যেন গুলিয়ে আসে তার। দ্রুত মুখে হাত দিয়ে উঠে দাঁড়ায়। তারপর দৌড়ে বেসিনের সামনে গিয়ে হড়হড় করে বমি করে দেয়। অনিমা পিছু পিছু এসে ফারহার অবস্থা দেখে ফারহাকে আগলে ধরে। বমি করে ফারহা যেন ক্লান্ত হয়ে পড়ে, হাঁটার শক্তিটুকু পাচ্ছে না যেন। সে সময় আহান বাসায় ফিরে। ফারহার মলিন অবস্থা দেখে আহানের ভেতরটা ধক করে ওঠে। কয়েকদিন ধরে সে বেশ খেয়াল করেছে ফারহার মাঝে কেমন একটা পরিবর্তন। সে ফারহাকে দৌড়ে কোলে তুলে নেয়, তারপর বিছানায় গিয়ে শুয়ে দেয়। অনিমা ফারহার কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আহানকে বলে দ্রুত ডক্টরকে কল করার জন্য। আহান রিক্স না নিয়ে ফারহাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। 20 মিনিটের মাথায় আহান ফারহাকে নিয়ে হসপিটালে উপস্থিত হয়। গাইনি ডক্টর রাশেদা ফারহাকে দেখে কিছু রিপোর্ট দেয়। বেশ কিছুক্ষণ পরে এই রিপোর্টগুলো ডক্টর রাশেদার হাতে আসে। ফারহাকে দেখে তিনি চিন্তিত হয়ে বলেন, আহানকে বলে, মেয়েটা কি হয় এখন? দ্রুত বলে, আমার ওয়াইফ। কি হয়েছে ওর? জটিল কিছু? জটিল তো বটেই। আপনার ওয়াইফ ঠিক মতো খাওয়া দাওয়া করে না, তার উপর আপনার ওয়াইফ প্রেগনেন্সি 4 সপ্তাহ চলছে। আহান বাকশূন্য হয়ে দাঁড়িয়ে আছে। ডক্টরের কথা আগাগোড়া কিছুই যেন বুঝলো না, তাই ডক্টরকে বলল, মানে হচ্ছে আপনি বাবা হতে চলেছেন। আহান যেন অনুভূতি শূন্য হয়ে গেছে ডক্টরের কথায়। সে কি রিয়াক্ট করবে সেটাই যেন ভুলে গিয়েছে। অনিমা ডক্টর রাশেদার কথা শুনে আলহামদুলিল্লাহ বলে উঠল। আহানের মাঝে যেন হেলদোল নেই। সে কি করবে কি বলবে কোনোটাই মাথায় আসছে না যেন। শুধু তাকিয়ে আছে ফারহার মুখের দিকে। ডক্টর কিছু পরামর্শ দিল, আরো জানালেন ফারহার শরীর অনেক উইক, সাবধানে চলাফেরা করতে, এখন থেকে বেশি বেশি করে পুষ্টিকর খাবার খেতে। আহান শুধু শুনল। ডক্টর আরো কিছু বললেন, তারপর তিনি কেবিন থেকে বেরিয়ে। অনিমার চোখে যেন খুশির রেশ দেখা দিয়েছে। তিনি দ্রুত বাইরে বেরিয়ে ইকবাল হোসেনকে ফোন লাগান। আহান 1 পা 2 পা করে ফারহার দিকে এগিয়ে আসে। ফারহার পাশে বসে এক হাতে ফারহার গাল আস্তে করে ছুঁয়ে দেয়। ফারহা ক্লান্ত ভঙ্গিতে আহানের দিকে তাকায়। আহান ফারহার মলিন মুখটা দেখে বলল, ঠিক আছে তুমি? ফারহার মুখে এক চিলতে হাসি দেখে যায়। হঠাৎই আহান ফারহাকে 2 হাতে জড়িয়ে ধরে। ফারহার চোখেও পানি।
আজ যেন তাদের এক ভালোবাসাময় প্রাপ্তি। আহান ফিসফিসিয়ে বলে, ভালোবাসি ফারহা, জীবনের শ্রেষ্ঠ উপহার পেয়েছি আমি, আর কিছু চাওয়ার নেই। ফারহা আবেশে যেন আহানের বুকে কেঁদে ভাসায়। আহানের খুশির খবর ইতোমধ্যে তার সকল বন্ধু বান্ধবের কাছে পৌঁছে গেছে। অনুভব এবং তার বন্ধু বান্ধব সকলেই আহানের সাথে দেখা করতে গিয়েছিল। রাত 11টার পর অনুভব বাসায় ফিরে ড্রয়িং রুমে ঈশাকে বসে থাকতে দেখে বলল, তুই এখনো ঘুমাসনি কেন? জেগে আছিস কেন? ঈশা ভাইকে দেখে বলল, আয়াত আপু কেমন যেন করছে। আম্মু সন্ধ্যার দিকে অল্প একটু খাইয়ে, কিন্তু ওষুধ খাইনি। বোনের কথায় অনুভব তার দিকে তাকায়, তারপরে বলল, আম্মু কি ঘুমিয়ে আছে? হ্যাঁ আম্মু ঘুমিয়েছে। তুই গিয়ে শুয়ে পড়, অনেক রাত হয়ে গিয়েছে, বেশি রাত জাগিস না। জি ভাইয়া, কোনো প্রয়োজন হলে আমার ডাকিও। এই বলে ঈশা তার ঘরের দিকে যায়। অনুভব গায়ে থাকা ব্লেজারটা খুলে বাম হাতে নিল, তারপর নিজের ঘরের দিকে এগোতে থাকলো। দরজাটা খুলতেই দেখতে পেল আয়াত একটা ব্ল্যাঙ্কেট জড়িয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। তার শরীর কাঁপছে। অনুভব আয়াতের অবস্থা দেখলো, তার চোখে ভেসে উঠল উদ্বেগ। সে আর দেরি করলো না, দ্রুত এগিয়ে গিয়ে আয়াতকে আস্তে করে ধরে বসায়। তারপর ফার্স্ট এড বক্স থেকে জ্বরের ওষুধ খুঁজে এনে বের করে তাকে খাওয়ায়। আয়াত নিঃশব্দ, নিস্তেজ, কোনো প্রতিক্রিয়া নেই। ওষুধ খাইয়ে দিয়ে অনুভব ওকে আবার শুয়ে দেয়। এবার আরেকটা ব্ল্যাঙ্কেট বের করে তার গায়ে জড়িয়ে দেয়। তবুও আয়াতের কাঁপুনি যেন থামছে না। অনুভবের মধ্যে চিন্তার ছায়া নেমে আসে। নিজের হাত দিয়ে আয়াতের হাত ছুঁয়ে দেখে ঠান্ডা হয়ে গেছে। অনুভবের খেয়াল হলো বৃষ্টিতে ভিজে তার উপর শাওয়ার নিয়েছে, যার কারণে আয়াতের ঠান্ডা হয়ে গিয়েছে। কিছু একটা করতে হবে। এক মুহূর্তে সে কিছু একটা ভেবে গায়ে থাকা শার্টটা খুলে ফেললো। তারপর বিছানায় উঠে আস্তে করে আয়াতকে নিজের বুকে টেনে নিল। তার শরীরের উষ্ণতা ছড়িয়ে দিতে চাই সে, যাতে আয়াত একটু আরাম পায়। আয়াত যেন অচেতন। অনুভব ওকে আরো জড়িয়ে ধরে। সেই মুহূর্তে তার ভিতরে এক অজানা আলোড়ন শুরু হয়। ব্যক্তিগত নারী এত কাছে, এতে যেন অনুভবের বুকের ভিতর উথাল পাথাল শুরু করে দেয়। অনুভব সেই মুহূর্তে নিজেকে আর ধরে রাখতে পারে না। আবেগের তাড়নায় সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আচমকা আয়াতের গায়ে থাকা শার্টের দুটো বোতাম খুলে ফেলে। তারপরে গভীর আবেগ নিয়ে সে আয়াতের বক্ষদেশে চুম্বন আঁকে, যেন ভালোবাসা ও আকর্ষণের মিশ্র প্রতিচ্ছবি। অনুভব আয়াতের গলায় হালকা করে কামড় দেয়, নরম কিন্তু স্পর্শকাতর। উত্তরে আয়াতের মুখ থেকে অস্ফুটেও একটি শব্দ বেরিয়ে আসে। ঠিক তক্ষুনি অনুভবের হুঁশ ফিরে আসে। সে থমকে যায়। নিজের আচরণের তাৎক্ষণিক উপলব্ধিতে ভীষণ ব্যাকুল হয়ে ওঠে। কি করে এমন কাজ করে ফেলল সে? নিজের সীমা অতিক্রম করার এই বোধ তাকে অনুতপ্ত করে তোলে। তারপর মনকে শক্ত করে সে বলল, না, আয়াত অসুস্থ। অনুভব বড় বড় দম ফেলে এক গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে সংযত করলো। অনুভব জানে ভালোবাসা মানে এক টুকরো উষ্ণতা, কেবল যত্ন। এই মুহূর্তে আয়াতের সুস্থতা অনুভবের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বেশ কিছুক্ষণের মাথায় আয়াতের শরীর একটুখানি গরম হয়ে আসে। অনুভব আয়াতকে সরাতে গিয়ে সরাতে পারল না। আয়াত ঘুমের মাঝে অনুভবকে জড়িয়ে বিড়াল ছানার মতো ঘুমিয়ে থাকে। অনুভব আর ঘুমোতে পারে না। আয়াতের নিঃশ্বাসের ছন্দে তার অস্তিত্বে এক গভীর আরতি নিয়ে জেগে থাকে সে। সারা রাত নির্ঘুমে এক নিঃশব্দ প্রহরীর মতো কাটিয়ে দেয় অনুভব। সময়ের গতিধারায় কেটে গেছে 7টি দিন। 7টি দিনের মধ্যে আয়াত অনুভবের সম্পর্ক যেন এক নতুন মোড় নিয়েছে, এক গভীর ভালোবাসার বাঁকে বাঁকে। সেই ভালোবাসা আর শুধুই অনুভূতি নয়, এখন তাই স্পর্শ করে যাচ্ছে হৃদয়ের প্রতিটি কোণে। সেদিন জ্বরের ঘোরে আয়াত অনুভবের বুকে মাথা রেখেই ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু সকালবেলা ঘুম ভেঙে সে নিজেই যেন চমকে উঠল। চারদিকে তাকিয়ে বুঝে উঠতে পারল না সে কোথায় আছে। এই তো তার নিজের রূপ নয়। পাশ ফিরে দেখে অনুভব গভীর ঘুমে। আয়াতকে বুকে নিয়ে সারা রাত জেগে থেকেছে, তাই ভোরবেলার দিকে ঘুমিয়ে পড়েছে। চুপি চুপি বিছানা থেকে উঠে আয়াত নিচে নেমে আসে। কোনো কথা না বলে, কোনো চিহ্ন না রেখে সেই যে চলে গিয়েছিল আর ফিরে তাকায়নি। অনুভবের সামনে আসার সাহস পায়নি আর। তবে রাতের বেলা ঠিকই অনুভব তাকে খুঁজে বের করে আবার রুমে ফিরিয়ে এনেছিল। দরজায় দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলেছিল, এখন দূরে থাকার সময় নয়, এখন শুধু ভালোবাসার মৌসুম। আর ভালোবাসার মৌসুমে দূরে থাকতে নেই পাখি, বুকে ব্যথা হয়। এই কথা শুনে আয়াতের চোখে মুখে ফুটে উঠেছিল এক রক্তিম আভা ভালোবাসা।
বিস্ময় আর এক ধরনের নীরব প্রতিশ্রুতি, যেন তার হৃদয়ের প্রতিটি তন্ত্রী তখন গেয়ে উঠেছিল একটি সুর। ভালোবাসা মানে ফিরে আসা, ভালোবাসা মানে কাছাকাছি থাকা। রুহানের বিয়ে উপলক্ষে সবার মধ্যে যেন এক ধরনের উৎসবের আমেজ। বিয়ের কেনাকাটা, সাজসজ্জা সবই যেন এক মহোৎসবের রূপ নিয়েছে। বাড়ির সবাই তাদের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ করে ফেলেছে। আর মাত্র 2 দিন বাকি রুহানি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে। তবে একমাত্র আয়াতি এখনো কিছুই নিতে পারেনি। সময় যে নেই তার হাতে। অনুভব প্রতিদিনের মতো অফিসে বেরিয়ে পড়ে ভোরেই, আর ফিরতে ফিরতে রাত পেরিয়ে যায়। আয়াত অপেক্ষা করতেই থাকে, কখন যে ঘুমিয়ে পড়ে কখনো নিজেই বুঝে উঠতে পারে না। এদিকে রুহানির বিয়ের জন্য অহমিকা শেখ ও ইব্রাহিম শেখ ইতোমধ্যেই রুবায়েতদের বাড়িতে চলে গেছেন। ইব্রাহিম শেখ নিজেই তার ভাগ্নির বিয়ের আয়োজন দেখাশোনার দায়িত্ব নিয়েছেন, যেন কোনো কিছুর ঘাটতি না থাকে। ছোট বড় সব বিষয়ে তার নজরে। অহমিকা শেখ চেয়েছিলেন ঈশাকে সঙ্গে নিয়ে যেতে, কিন্তু ঈশা জানিয়ে দেয় সে যাবে না। কিন্তু রুহানির বিয়ে বাড়িতে না গেলে বিষয়টি চোখে পড়ার মতো হয়ে দাঁড়াবে, কারণ রুহানি আর ঈশা তো ক্লাসমেট। তাই আজ বিকেলে রুহানি জোড়াজোড়িতে এক প্রকার বাধ্য হয়ে ঈশাকে তার ফুপির বাসায় যেতে হয়েছে। শেখ ম্যানশন আজ একেবারেই নিস্তব্ধ। বিশাল ড্রয়িং রুমের মাঝখানে একা বসে আছে আয়াত। পাশে রাখা টেবিল ঘড়িতে কাটা এগিয়ে গেছে 8টার দিকে। অথচ অনুভব ভাই তো বলেছিলেন সন্ধ্যার মধ্যেই ফিরবে। সন্ধ্যা কবে পেরিয়ে গেছে, এখন রাত নামছে। আয়াতের চোখে ক্লান্তি আর ঘুমের ছাপ, কিন্তু মনটা অদ্ভুত এক অস্বস্তিতে ভরে আছে। রান্নাঘরের পাশ থেকে হালকা গন্ধ আসছে। রহিমা খালা যাওয়ার আগে রান্না করে রেখে গিয়েছেন ভুনা খিচুড়ি আর মুরগির ঝোল। রান্নার কাজ শেষ করে বের হওয়ার আগে রহিমা আবার বলেছিলেন, আয়াত মা, তুমি একা একা থাকবে কেমনে? আমার ভাইয়ের মাই আইছে, কিন্তু তোমার একা রাইখা যাইতে মন চাইতাছে না। আয়াত হেসে বলেছিল, আমি পারবো খালা, আপনি চিন্তা করবেন না। তাছাড়া অনুভব ভাই তো বলেছে সন্ধ্যার মধ্যেই ফিরবে। রহিমা একটু দ্বিধা করলেও শেষ পর্যন্ত রাজি হয়েছিলেন। আয়াতের মাথায় হাত বুলিয়ে বলেন, তাইলে আমি যাই, তুমি দরজা জানালা ঠিকঠাক করে লাগাই দাও কেমন? রহিমা চলে যাবার পর থেকে ড্রয়িং রুমটা যেন আরো বড় আর নিঃসঙ্গ লাগছে আয়াতের কাছে। দেয়ালের ঘড়ি কাটা এক একবার টিকটিক করে উঠে, আর যেন এক একটা প্রশ্ন ছুড়ে দেয়। অনুভব ভাই এখনো এলো না কেন? কিছুক্ষণ ফেসবুকে ফারহার সঙ্গে কথা বলল আয়াত। প্রাণপ্রিয় বান্ধবী মা হতে চলেছে, এই খবরে আয়াত যেন আনন্দে ভরে উঠল। ভাবতেই ভালো লাগছে, ফারহার এখন একটা নিজের পরিবার হয়েছে, নিজের একটা ছোট্ট সংসার গড়ে উঠেছে। মেয়েটা এখন সত্যিই সুখী। এই চিন্তাগুলো ঘুরতে থাকে আয়াতের মনে। এক ধরনের প্রশান্তি ছড়িয়ে পড়ে ওর ভিতরে। আয়াত একটানা হামি তোলে। চোখ খোলা রাখা এখন মুশকিল হয়ে পড়েছে। ক্লান্ত দেহ আর ভারী চোখ দুটোকে সামলাতে না পেরে সে সোফার কুশনটা ঠিকঠাক করে নেয়, আর সেখানেই ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। এদিকে ঈশা আজ বিকেলে তার ফুপ্পি ফুপ্পার বাসায় এসেছে। এসেই ফুপ্পি ও ফুপ্পার সঙ্গে কিছুক্ষণ কথা বলেছে, তারপর যে ঘরে ঢুকে যায় আর বের হয়নি। তখন রুবায়েত বাড়ির লাইটিং এর কাছে ব্যস্ত ছিল। একবার ঈশাকে দেখেছিল, এরপর আর দেখা মেলেনি। সন্ধ্যা গড়িয়ে রাত নামছে। বাড়ির ছাদে এখন চায়ের আড্ডা জমে উঠেছে। রুহানির দাদা বাড়ির সব কাজিনরা এসেছে আজ। সবাই মিলে গোল হয়ে বসে গল্প করছে, হাসছে, ঠাট্টা করছে। এদের মাঝেও তিথি আসছে। ঈশার অ্যাক্সিডেন্টের পর তিথি নিজেই এই বাড়ি থেকে চলে গিয়েছে। ভালোবাসার মানুষকে চোখের সামনে দেখেও তাকে না পাওয়ার কষ্ট সহ্য করা কঠিন। তাই সে দূরত্বকেই বেছে নিয়েছে। নিজের ভালোবাসাকে দূরে রেখে যদি রুবায়েত ভালো থাকে, তবে তিথির সেই দূরে যাওয়া হয়তো এক ধরনের ত্যাগ, এক ধরনের ভালোবাসা। হঠাৎ সে আড্ডার মাঝখান থেকে রুহানির এক কাজিন মিলা বলে উঠল, আচ্ছা রুহানি আপু, ঈশাপু কই? ঈশাপুকে তো দেখছি না। রুবায়েত এদিকেই ছিল। মিলার কথায় চারপাশে চোখ বুলিয়ে দেখে, কিন্তু ঈশার দেখা নেই। ভ্রুকুচকে বলে ওঠে, এখনো ঘরে কি করছে? এই মাঝে ওর নাম ধরে কেউ ডেকে ওঠে। ভাবনার সুতো ছিঁড়ে যায়। সে আর দেরি না করে সেদিকে এগিয়ে যায়। ছাদে তখন রুহানি মিলার কথার মানে বুঝে ঈশাকে খুঁজে বেড়ায়। চারদিকে তাকায়, ছাদের প্রতিটি কোণা দেখে নেয়, কিন্তু ঈশা নেই। খানিকটা চিন্তিত ভঙ্গিতে সে উঠে দাঁড়ায়। আসছি বলে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। তবে নিচে এসেও ঈশার দেখা মেলে না। ডাইনিং স্পেস, লিভিং রুম সবখানে তাকিয়ে দেখে নেয় সে। ঈশা যেন হাওয়া হয়ে গেছে।
তখন হঠাৎ সে অহমিকা শেখকে দেখে জিজ্ঞেস করে, মামি ঈশা কই? ছাদেও আমাদের সঙ্গে ছিল না, নিচেও দেখতেছি না, কোথায় সে?